যে শিশুটি আজ এখানে আমাদের জন্ম নেবে সেই শিশুটি এখনই প্রায় 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এই পৃথিবীর আলো দেখছে। সেখানে যদি আজকে এত পরিমাণে ঋণ আবার গ্রহণ করা হয় তাহলে নিশ্চয়ই আমাদের জন্য, অর্থনীতির জন্য এটা কখনোই ভালো কোনো সুখকর খবর বয়ে আনবে না। আচ্ছা, আপনার হুইপ বলছে 2 মিনিট। আপনি 1 মিনিট দিচ্ছেন, হুইপ 2 মিনিট দিচ্ছে মাননীয় স্পিকার, 3 মিনিট। এটা ইতিহাসের বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি এবং ঋণ নির্ভর বাজেট, এটাও অবশ্য একটা ইতিহাস সৃষ্টি করেছে। এনবিআর এর যে রাজস্ব আদায়ের কথা ধরা হয়েছে, অতীত ইতিহাস পর্যালোচনা করলে এনবিআর এর অতীত সিস্টেম যেটা রাজস্ব আদায়ের, সেটাকে যদি আমরা সামনে রাখি তাহলে এটা স্পষ্ট করে বলা যায় এটা একটা অবাস্তব ধারণা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আজ কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। যদি এটা সত্যিকার অর্থেই হয়, অতীতে আমরা দেখেছি অর্থনীতিতে নৈতিকতার কোনো বালাই সেখানে আর থাকে না, সেটা নিশ্চয়ই আমাদের অর্থনীতির জন্য কোনো ভালো দিক নয়। মাননীয় স্পিকার, আজ মূল্যস্ফীতি হ্রাসের ব্যাপারে 7.5% ধরা হয়েছে, যা সত্যিকার অর্থে একটা অবাস্তব কল্পনা বলে আমার কাছে মনে হয়েছে। এটা আমাদের জন্য কখনো কল্যাণকর হবে না। আজ আমাদের এখানে মূল্য সংযোজন কর 37.9 অর্থাৎ প্রায় 38%। এখানে আদায়ের যে টার্গেট নির্ধারণ করা হয়েছে, আমরা যদি অতীত ইতিহাস পর্যালোচনা করি সত্যিকার অর্থে এখানে দেখা যাবে যে আজ সেই আদায় আমরা অতীতে কখনো করতে পারি নাই। কেন আমরা পারি নাই? কারণ আজকে 3 কোটি টাকার একটা গাড়ির জানালা খুলে একজন ধনাঢ্য ব্যক্তি যখন সেখানে আজ একটি পানির বোতল নিয়ে 1 বোতল পানি ক্রয় করে নিয়ে পানি পান করে, ঠিক সেও যে পরিমাণে ভ্যাট দেয়, আবার আমার একজন খেটে খাওয়া রিক্সাওয়ালা শ্রমিক সেও একটা পানি পান করতে গেলে বোতল নিয়ে তাকেও একই পরিমাণে ভ্যাট দিতে হয়। এই যে বৈষম্য, এটা আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। আমরা ভোক্তা হিসাবে সবাই সমানভাবে ভ্যাট প্রদান করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য দেখা যায় আজ এনবিআর এর সাথে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম চুক্তি থাকে, কন্ট্রাক্ট থাকে, যার ফলশ্রুতিতে তাদের যে পরিমাণে ভ্যাট সেখানে জমা দেওয়ার কথা সেটা তারা দেয় না। এর কারণে আমাদের সবসময় এই রাজস্ব আদায় ঘাটতি থেকে যায়। সেই সিস্টেম আমাদের চেঞ্জ করার মতো কোনো রূপরেখা আমরা এখানে পাই নাই, সেজন্য বলতে পারি এটা কখনো সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না। আজকে এখানে আমাদের এই বিশাল ঘাটতি বাজেটের জন্য দেশি বিদেশি ঋণের উপরে আমাদের অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়তে হবে। আজ আমরা যদি খেয়াল করি, যে শিশুটি আজ এখানে আমাদের জন্ম নেবে সেই শিশুটি এখনই প্রায় 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এই পৃথিবীর আলো দেখছে। সেখানে যদি আজকে এত পরিমাণে ঋণ আবার গ্রহণ করা হয় তাহলে নিশ্চয়ই আমাদের জন্য, অর্থনীতির জন্য এটা কখনোই ভালো কোনো সুখকর খবর বয়ে আনবে না। সেজন্য এটা আমি বলতে পারি সেদিক দিয়েও আমরা অনেক বিপদের মধ্যে পড়তে পারবো। আজ আমরা বাজেটে বড় বড় অঙ্ক দিয়েছি, কোনো সমস্যা নাই। বিগত বছর থেকে আমরা ভালো পরিমাণে আজকে এখানে বৃদ্ধি করেছি বাজেটে বিভিন্ন খাত অনুযায়ী, এটা নিয়ে আমি নিশ্চয়ই খুশি। কিন্তু আমি সবসময় অবাক হয়ে যাই, আমি দুঃখিত হই তখনই যখন আজ এই বাজেট পেশের পরে দেখলাম আমাদের দুর্নীতির লাগাম টেনে ধরার মতো কোনো রূপরেখা এই বাজেটের মধ্যে নাই। মাননীয় স্পিকার, আজকে যদি দুর্নীতি সত্যিকার অর্থে এখানে হয়, আপনাকে আমি বলতে পারি এখানে স্বাস্থ্য খাতে প্রায় বৃদ্ধি করা হয়েছে 4,234 কোটি টাকা, কিন্তু আমি একটা সময় জানি একটা জেলার সদর হাসপাতালে 3 কোটি টাকার ওষুধ ক্রয়ের জন্য বরাদ্দ ছিল, কিন্তু সেখানে মাত্র 27 লক্ষ টাকার ওষুধ ক্রয় করা হয়েছিল, আর বাকি সকল টাকা সিন্ডিকেট করে দুর্নীতিবাজরা লুটে পুটে খেয়েছিল। তাহলে আজকে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে আমাদের লাভটি কি আছে? বরাদ্দ বৃদ্ধি করার পাশাপাশি সত্যিকার অর্থে যদি আমরা খেয়াল করে দেখি, যদি দুর্নীতির লাগাম টেনে ধরা না যায় তাহলে সেই বরাদ্দে আমাদের কোনো লাভ হবে না। আর এই দুর্নীতি, মাননীয় স্পিকার, গ্রামের আমার কোনো খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষ করে না, বরঞ্চ আজকে আমার মতো আপনার মতো যারা এখানে বসে আছি উচ্চ শিক্ষিত বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন আমলা ব্যবসায়ীরা, তারাই আজকে দুর্নীতির যাত্রা শুরু করে। মাছের ঘা শুরু হয়েছে মাথা থেকে, আমাদের লেজের কাছে কখনো মলম লাগিয়ে কোনোদিন সেটাকে নিবারণ করা যাবে না। আজ আমরা যারা আছি আমাদের এই মাথায় আগে ঠিক করতে হবে, এখান থেকে ওষুধ লাগাতে হবে, তাহলে আমি বিশ্বাস রাখি তৃণমূল পর্যন্ত দুর্নীতি দূর হয়ে যাবে। আচ্ছা, আপনার হুইপ বলছে 2 মিনিট। আপনি 1 মিনিট দিচ্ছেন, হুইপ 2 মিনিট দিচ্ছে মাননীয় স্পিকার, 3 মিনিট। 2 মিনিটে শেষ করেন মাননীয় স্পিকার। আমি নড়াইল 2 আসনের আমার যে নির্বাচনী এলাকা লোহাগাড়া এবং নড়াইল সদর, সেখানে আমি দেখেছি যে আমার সড়ক যোগাযোগ আজকে নড়াইলের উপর দিয়ে বিভিন্ন জেলার গাড়ি ঢুকে আজ পদ্মা সেতু হয়ে ঢাকায় আসে।
তার কারণে আমার কিছু রোড কাজ 2 লেনে উন্নীত করা খুবই জরুরি। গড়ের হাট থেকে নড়াইল এবং নড়াইল থেকে শেকাটি হয়ে নোয়াপাড়া বাণিজ্য কেন্দ্র পর্যন্ত, লাউড়িয়া থেকে লোহাগাড়া এবং লোহাগাড়া থেকে মহাজন বাজার পর্যন্ত, এছাড়া স্থানীয় বিভিন্ন ছোট ছোট সংযোগ সড়ক এখনই বর্ধিতকরণ প্রশস্তকরণ জরুরি। আমার জেলায় কয়েকটি সেতু নির্মাণ করা অতি জরুরি। নবগঙ্গা নদীর উপরে সিঙ্গিয়া বাজার এবং চরখালি ও কোচোয়াবাড়ি এলাকা পয়েন্টে আর একটি সেতু, মল্লিকপুরের বানকিনা ঘাট এলাকায় আর একটি সেতু আমার নির্মাণ করা জরুরি। মধুমতি নদীর উপরে আজ কোটাকল বটদিয়ায় কোটাকলে একটা সেতু নির্মিত হচ্ছে, ওটা দ্রুত শেষ করা দরকার। বটদিয়া ঘাট একটা বড় বাণিজ্য কেন্দ্র, আজকে বটদিয়া ঘাটের সেই সেতুটি যদি নির্মিত হয় তাহলে আজ জনগণ অর্থনৈতিকভাবে উপকৃত হবে। চিত্রা নদীতে আজ ঘোড়াখালী এবং রতডাঙ্গা পয়েন্টে আমরা একটি সেতু খুবই জরুরি। আফরা নদীতে মুলিয়া বাজারের যে ঘাট, সেই ঘাটে আমার একটা সেতু নির্মাণ করা জরুরি। সদর হাসপাতাল এবং লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 2টি হাসপাতাল আমার নির্বাচনী এলাকায়। সদর হাসপাতালের 250 বেড অবকাঠামো নির্মিত হয়েছে, কিন্তু এখনও জনবল সংকটে চালু করা সম্ভব হয়নি। আমি আশা রাখি দ্রুতই সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। লোহাগাড়ায় 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমাদেরকে নির্মিত করা প্রয়োজন এবং সেখানে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া প্রয়োজন। আজ আমাদের নদী ভাঙ্গন, শালনগর, জয়পুর, লোহাগাড়া, মল্লিকপুর, ইতনা, কোটাকল ইউনিয়ন নদী ভাঙ্গনের কবলে আজ তারা গ্রামের পর গ্রাম হারিয়ে যাচ্ছে, মানুষ নিঃস্ব হচ্ছে। আমি সেই নদী ভাঙ্গন অতি দ্রুত রোধ করা দরকার। আমার শিক্ষা প্রতিষ্ঠান এস এম সুলতান বিশ্ববিদ্যালয়ে একটা প্রস্তাব আছে, সেটাকে দ্রুত বাস্তবায়ন করা দরকার।